যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আলোচনা করব আমাদের মৌলিক অধিকার নিয়ে। অর্থাৎ একজন বাংলাদেশি হিসেবে আমাদের মৌলিক অধিকার কি আছে, আমাদের সংবিধান তথা আমাদের রাষ্ট্র কোন কোন অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সেই অধিকারগুলো আমরা কিভাবে পেলাম, আগামী দিন আমাদের সেই অধিকারগুলোতে কী ধরনের পরিবর্তন আনা দরকার বা আসতে পারে, এই সকল সমসাময়িক বিষয় নিয়ে আমরা কিছুটা আলোকপাত করব। তার শুরুতেই আমরা জেনে নিব যে আসলে মানুষের মৌলিক অধিকার কী বা আমাদের মৌলিক অধিকার কোনগুলো। আমরা সকলেই হয়তো ছোটোকালে কোনো না কোনোভাবে জেনে এসেছি যে মানুষের মৌলিক অধিকার হচ্ছে 5টি, যেগুলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই কথাটা আমাদের অনেকেরই জানা আছে। আমরা যারা শিক্ষিত বা অশিক্ষিত যে ধরনেরই হই না কেন, অনেক মানুষই আমরা এটা জানি, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো কি আসলে আমাদের মৌলিক অধিকার? উত্তর হচ্ছে না। বাংলাদেশ এই অধিকারগুলোকে মৌলিক অধিকার হিসেবে তার সংবিধানে বা রাষ্ট্র পরিচালনায় ঠাঁই দেয়নি। তাহলে আমাদের মৌলিক অধিকার কোনগুলো বা কীভাবেই বা এই মৌলিক অধিকারের বিষয়টি এসছে, কিংবা এই মৌলিক অধিকারগুলো মানুষের জন্য কতটুকু প্রয়োজন, কোন বিবেচনায় মানুষের মৌলিক অধিকারের প্রশ্নটি সভ্য সমাজে বা মানব সমাজে এসছে, এটা জানতে গেলে আমরা কিছুটা পেছনে যাব। আমরা ইতিহাস নিয়ে দীর্ঘ আলোচনা করব না, আমরা ইতিহাস থেকে এক ঝলক দেখে নিব যে কীভাবে এগুলোকে আমরা পেলাম। আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পৃথিবীর অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ, অনেক সম্পদ, অনেক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করেছে, কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সেটা আরও ব্যাপক আকারে হয়েছে, তখন আরও চিন্তাভাবনা এসছে, সেগুলো বিস্তর আলোচনা। কিন্তু আমরা দেখলাম যে এর মধ্য থেকে মূলত মানবিক অধিকার, যেগুলো মানবাধিকার বা মানুষের যে অধিকার, সেগুলো নিয়ে একটা বিশেষ দিক উন্মোচিত হয়েছে, যেটা আমরা আজকের আলোচনার সাথে প্রাসঙ্গিক বলে মনে করছি। সেটা হচ্ছে, আমরা দেখেছি যে 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘে একটা বিষয় উত্থাপিত হলো। সেটা এলেনা রুজভেল্ট তখনকার সময়ের ওনার নেতৃত্বে যেটা হলো ইউডিএইচআর নামে একটা প্রস্তাবনা আনা হলো, অর্থাৎ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। ওই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসে চেষ্টা করা হলো যে একজন মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করার ফলে কি কি অধিকার তার পাওয়া উচিত, শুধুমাত্র সে মানুষ এই কারণে তার কি কি অধিকার থাকা উচিত, সেই সব বিষয়গুলোকে ইউডিএইচআরে ঠাঁই দেওয়া হলো। শুধুমাত্র ইউডিএইচআর নিয়ে আমরা একটা আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে। তো মূলত ওই ইউডিএইচআর যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস যখন আসলো 1948 সালের 10ই ডিসেম্বর, তারপরে পৃথিবীর রাষ্ট্রগুলো সেখান থেকে তাদের সুবিধে মতো অধিকারগুলোকে তাদের রাষ্ট্র পরিচালনায় ঠাঁই দেওয়া শুরু করলো বা তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করার চেষ্টা শুরু করলো। ওখান থেকে তাদের সুবিধাজনক বিষয়গুলো, সুবিধাজনক বলতে কি, কারণ ইউডিএইচআরে যে সকল অধিকারের কথা বলা হয়েছে, সেই সকল অধিকার সকল রাষ্ট্রের পক্ষে নিশ্চিত করা সম্ভব ছিল না। কারণ সকল রাষ্ট্রের অর্থনৈতিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক অবস্থা একরকম ছিল না এবং সকল অধিকারের ধরনও একরকম নয়। ফলে রাষ্ট্রগুলো তাদের উপযুক্ত এবং সুবিধাজনক অধিকারগুলো নিশ্চিত করতে চেষ্টা শুরু করলো। তার মানে দাঁড়ালো যে সকল অধিকার সকল রাষ্ট্র যখন দিতে পারছে না, তখন একটা বিভাজন দেখা গেল। এক এক রাষ্ট্র এক এক ধরনের অধিকারকে গুরুত্ব দিচ্ছে তার অবস্থার প্রেক্ষিতে। তখন আবার এই অধিকারগুলো দুইটা ভাগে ভাগ করা হলো আন্তর্জাতিকভাবে। একটা হলো আইসিসিপিআর আর একটা হলো আইসিইএসসিআর, যেটা করা হলো 1966 সালে। আইসিসিপিআর হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আর একটা হলো ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অফ ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। তার মানে আমরা যদি এই দুইটাকে আরেকটু ছোট করে বোঝার চেষ্টা করি, একটাতে সিভিল এবং পলিটিক্যাল রাইটসকে গুরুত্ব দেওয়া হলো, আরেকটাতে দেওয়া হলো ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক। তার মানে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসটা বেশি গুরুত্বপূর্ণ। অতএব এইগুলোকে বেশিরভাগ রাষ্ট্র বা সব রাষ্ট্রের চেষ্টা করলো রাখার জন্যে। কিন্তু যাদের সক্ষমতা আরেকটু বেশি, যারা আরেকটু উদার গণতান্ত্রিকতায় বিশ্বাস করে বা মানুষের অধিকারের প্রতি আরেকটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করে বা সক্ষমতা রয়েছে, তারা সেই অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারগুলোকেও মৌলিক অধিকার দেওয়ার চেষ্টা করল। ওই থেকেই কিন্তু অধিকারগুলো
আরেকটা কাঠামো পেল। অনুরূপভাবে আমাদের বাংলাদেশ যখন তৈরি হলো এবং আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হলো, তখন দেখা গেল স্বাভাবিকভাবেই এই ইকোনমিক্যাল, সোশ্যাল এবং কালচারাল যে রাইটস আছে ওইগুলোকে আমাদের অধিকার হিসেবে ঠাঁই দেওয়ার সুযোগ ছিল না। ফলশ্রুতিতে কি হলো, শুধুমাত্র সিভিল এবং পলিটিক্যাল রাইটস ওইগুলোকেই ঠাঁই দেওয়ার চেষ্টা করা হলো, যেগুলো আমরা আমাদের সংবিধানের ৩য় ভাগে পেয়ে থাকি। অনুচ্ছেদ আমরা পাই ২৬ থেকে ৪৪ পর্যন্ত আমাদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। আমরা যদি সেই ২৬ থেকে ৪৪ পর্যন্ত অনুচ্ছেদগুলো দেখি, তাহলে আমরা দেখব যে সেইখানে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর কোনোটিই কিন্তু নাই। কেননা এগুলোর সাথে অর্থকড়ি জড়িত, টাকা পয়সার ব্যাপার আছে। আমাদের মতো একটা নতুন জন্ম হওয়া রাষ্ট্রের পক্ষে মানুষের অর্থনৈতিক বা সাংস্কৃতিক স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব ছিল না, এরকম অনেক রাষ্ট্রের জন্যেই। ফলে ওই যেসব অধিকারের সাথে অর্থকরীর প্রশ্ন জড়িত ওগুলোকে রাখা হলো আমাদের সংবিধানের ২য় ভাগে, যেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, দুঃখিত, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ওখানে এগুলোকে রাখা হলো। এবং বলা হলো অনুচ্ছেদ ৮-এ যে ওইগুলো আইন দ্বারা বলবৎযোগ্য হবে না। অর্থাৎ আমার যদি এই খাদ্যের অধিকার না থাকে, এটার জন্য আমি গিয়ে মামলা করতে পারবো না যে আমাকে খাদ্যের অধিকার দেওয়া হোক। কিন্তু আমার চলাফেরার অধিকার, আমার সভা সমাবেশ করার অধিকার, এগুলোকে যেহেতু আমার মৌলিক অধিকারে ঠাঁই দেওয়া হলো, আমি এটার জন্য আদালতের দ্বারস্থ হতে পারবো। এবং এই অধিকারটা আমাকে দিয়েছে আর্টিকেল 44। সেখানে বলা আছে যে 102 অনুচ্ছেদ অনুযায়ী সেটা বলবৎ করা যাবে, এবং 102-এ বলা আছে হাইকোর্টকে সেই অধিকার দেওয়া আছে যে আমার মৌলিক অধিকারটা যেন সে নিশ্চিত করে। তাহলে আমরা প্রথম জানলাম যে অধিকারটা কিভাবে আসলো এবং আমাদের জন্য কোনগুলো অধিকার আছে। কোনগুলো আছে একেবারে ডিটেইলে আমরা গেলাম না, কারণ এটা আজকের আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মোটামুটি মোটা দাগে বোঝা যে কোন অধিকারগুলো আমরা সাধারণত পেয়ে থাকি। হ্যাঁ, আমরা আইনের স্বাধীনতা বা প্রত্যেকেরই আইনের আশ্রয় লাভের অধিকার বা চলাফেরার অধিকার, ন্যায় বিচারের অধিকার, এগুলো আমরা পেয়ে থাকি, যেগুলো নিশ্চিত করতে টাকা পয়সার প্রয়োজন হয় না। কিন্তু অন্ন, বস্ত্র এগুলো নিশ্চিত করতে গেলে, বাসস্থান নিশ্চিত করতে গেলে, শিক্ষা নিশ্চিত করতে গেলে, চিকিৎসা নিশ্চিত করতে গেলে অর্থের দরকার। রাষ্ট্রের সেই সক্ষমতা তখন হয়তো ছিল না, ফলে ওগুলো আমাদের মৌলিক অধিকার ছিল না। এখন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগার একটা বিষয় যে আমাদের এই পরিবর্তিত বাংলাদেশ, এই 2025 সালের প্রারম্ভে আমরা যে বাংলাদেশে অবস্থান করছি, সেই বাংলাদেশ যেদিকে যাচ্ছে সেই দিকে আমরা বেশ কিছু অধিকার পাবো বলে আশা করছি, এবং সেটার সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। কেন বলছি এই কথা? কারণ আমরা জানি আজকে হচ্ছে জানুয়ারি মাসের 17 তারিখ। এখন থেকে 2 দিন আগে কি হয়েছে, আমাদের যে সংবিধান সংস্কার কমিশন, যেটা ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন, সেই কমিশন তাদের একটা সুপারিশ সাবমিট করেছেন, দাখিল করেছেন। আমরা যতটুকু জেনেছি সেই সুপারিশে যে সকল বিষয় এসেছে তার মধ্যে আমাদের সেই মৌলিক অধিকারেও কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে, যদি সেগুলো কার্যকর হয়। এখন পর্যন্ত প্রস্তাবনায় সেগুলো আছে, তাদের সুপারিশমালায় কি আছে সেই কমিশনের সুপারিশমালায়, সেটা নিয়ে আমরা অন্য পর্বে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু মৌলিক অধিকারের জায়গাটুকু আমরা দেখব। আমরা দেখেছি যে সেখানে খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, যেগুলো আমরা আগে বলে এসেছি, এগুলোকে মৌলিক অধিকার হিসেবে ঠাঁই দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। কেননা মনে করা হচ্ছে বর্তমান বাংলাদেশের পক্ষে মানুষের এগুলোর নিশ্চয়তা দেওয়ার মতো সক্ষমতা আছে বা থাকা উচিত। তারপর আরও কিছু বিষয়ে যেগুলো সময়ের সাথে গুরুত্বপূর্ণ, সেগুলোকেও এখানে মৌলিক অধিকার হিসেবে ঠাঁই দেওয়া প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ইন্টারনেট প্রাপ্তি। যেমন আমরা দেখেছি বিভিন্ন গোলযুগের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, ফলে কি হয়, আমরা অনেক কিছুই জানতে পারি না, অনেক কিছু এলোমেলো হয়ে যায়। তাছাড়া বর্তমান সময়ে মানুষের জীবন এত বেশি ইন্টারনেট নির্ভর হয়েছে যে এক মুহূর্তে ইন্টারনেট না থাকলে জীবন অতিষ্ঠ হয়ে যায়, অনেকের সময়ই কাটতে চায় না, দম বন্ধ হয়ে আসে, যেটা একবেলা খাবার না থাকলে হয় না, কিন্তু ইন্টারনেট না থাকলে সেই সমস্যাটার মুখোমুখি হতে হয়। ফলে সময়ের প্রয়োজনে ইন্টারনেট প্রাপ্তিটা এখন মানুষের অধিকার, এটা আমরাও আসলে ফিল করি নাগরিকরা, তাই না? ফলে এই কমিশন ইন্টারনেট প্রাপ্তিকেও মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে। তারপর তথ্য পাওয়ার অধিকার।
আমরা দেখি যে অনেক জায়গায় অফিস আদালতে গিয়ে সঠিক তথ্য আমরা পাই না। কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তথ্য জানতে গেলে সেই তথ্যটা আমাদেরকে জানতে দেওয়া হয় না। যদিও তথ্য অধিকার একটা আইন আছে, কিন্তু সেটা ওই অর্থে এত দূর প্রসারিত নয় বা অতটা কার্যকরী নয়। এইটাকে আরও শক্তিশালী করার জন্যে এই তথ্য পাওয়ার অধিকারকেও মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। কেননা তথ্য যার কাছে, শক্তি তার কাছে। তথ্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যাই হোক, তারপর আছে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ। এটাকে মৌলিক অধিকার দেওয়া হয়েছে। কেন বলা হয়েছে এই কথা? এখানে প্রতিটা বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা আলোচনা করব একটা সময় করে। কারণ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণটা মৌলিক অধিকার কিভাবে হতে পারে, এটা অনেক গভীরের একটা ব্যাপার। আমরা সহজ করে বলে নিতে পারি যে যদি আমার ভোট ছাড়াই সরকার গঠিত হয়ে যায়, তাহলে রাষ্ট্র পরিচালনায় আমার অংশগ্রহণ কিন্তু নিশ্চিত হলো না। তার মানে হচ্ছে এটার প্রয়োজনীয়তা আছে। এটুকুতেই আমরা বুঝতে পারবো, অন্যদিন আমরা বিস্তর আলোচনা করব। তারপর হচ্ছে গোপনীয়তা। তাহলে প্রশ্ন আসতে পারে, এই গোপনীয়তা মৌলিক অধিকার কেন? কারণ আমার গোপনীয়তা ক্ষুণ্ণ হলে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত হই। এটা কি ক্ষুণ্ণ হচ্ছে বর্তমান সময়ে বা এই নিকট অতীতে কি এটা হয়েছে? আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আপনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার ফোন আলাপ ফাঁস হয়ে গিয়েছে, সামহাও আপনার গোপনীয়তা রক্ষা করা হয়নি। এতে আপনি যে বিপর্যস্ত হয়েছেন, আপনার জীবন যত দিক থেকে বিপর্যস্ত হয়েছে, সেটাকে রিকভারি করতে পেরেছে রাষ্ট্র? পারেনি বা পারা সম্ভব না। ফলে গোপনীয়তাকেও যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অযাচিতভাবে সেটাকে যে কোনোভাবে প্রকাশ করা যায় না, সেই জন্য সেটাকে মৌলিক অধিকারে নিয়ে আসার প্রস্তাবনা করা হয়েছে। তারপর ভোক্তা সুরক্ষা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। আমাদের ভোক্তা হিসেবে আমরা যেসব পণ্য উপভোগ করি, সেটার মূল্য আমার নাগালে থাকে না, সেটার মান নিশ্চিত হয় না। আমাদের দেশে এই জায়গাটায় সবচেয়ে বেশি অরাজকতা বর্তমান সময়ে। সেই অরাজকতাকে বন্ধ করার প্রয়াসেই এই ভোক্তা অধিকারকে মৌলিক অধিকারে নিয়ে আসা হচ্ছে। এখন দাম বেড়ে গেলে আমি আদালতের দ্বারস্থ হতে পারি না। যদি এটাকে সত্যিকার অর্থে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়, সেই ক্ষেত্রে যদি অন্যায়ভাবে পণ্যের দাম বৃদ্ধি হয়ে যায়, তখন কিন্তু আমি আদালতের আশ্রয় গ্রহণ করে সেটাকে বলবৎ করতে পারবো। এটা কিন্তু অনেক অনেক বড় একটা স্পেস দিয়েছে নাগরিক হিসেবে আমাদেরকে। তার মানে এটা যদি বাস্তবায়িত হয়, আমাদের নাগরিক জীবন আরও অনেক সুন্দর হবে। তারপর শিশু উন্নয়ন, কত চমৎকার একটা বিষয়, আমরা কল্পনাও করতে পারি না। অনেক মানুষের মধ্যে আমাদের এই কল্পনাটা আসে না যে শিশুদের উন্নয়নকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা ছোটোকাল থেকে শুনে আসছি, আমরা টিভিতে দেখে আসছি, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এসব গল্প কথা। কিন্তু বাস্তবতায় শিশুদের উন্নয়নের জন্যে প্রকৃত অর্থে ওই ধরনের ইনিশিয়েটিভ আমরা দেখি না। কিছু কিছু নামকাওয়াস্তে বিভিন্ন প্রকল্প ইত্যাদি ইত্যাদি আছে হয়তো বা, কিন্তু আমাদের শিশুরা কি সত্যিকার অর্থে পূর্ণ অধিকার নিয়ে বড় হতে পারছে না তো। তাহলে এই শিশু অধিকার যদি মৌলিক অধিকারের রূপ নেয়, তাহলে সেটাও আমি বলবৎ করার জন্য দাবি করতে পারবো। দেখেন, যেটা মৌলিক অধিকার সেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্ষুণ্ণ হয় না এরকম না, বাট মোটা দাগে কিন্তু সেগুলো নিশ্চিত হয়। আমি বিপদগ্রস্ত হলে আমি মামলা করতে পারি, আপনি পারেন, এটা আপনার অধিকার। কেন? আপনি আইনের আশ্রয় লাভের অধিকার আপনার আছে। আপনি যেখানে খুশি বেড়াতে যেতে পারেন এই দেশের সকল জায়গায়, আপনার এই রাইট অফ মুভমেন্ট, আপনার কিন্তু চলাফেরার স্বাধীনতা আছে। আপনাকে এক জায়গায় আটকে রাখা যায় না। কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম কখনোই কি হয় না, দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করা যায় না। ব্যতিক্রমই। তাহলে মোটা দাগে যেগুলো মৌলিক অধিকার, সেগুলো কিন্তু আমরা ভোগ করতে পারি, সভা সমিতি আমরা করতে পারি। কখনো কখনো স্বৈরাচার সেগুলো করতে গলা টিপে ধরে, সত্যি। কিন্তু মোটা দাগে কী হয়, এক সময় সেই শৃঙ্খলা ভেঙে যায়। তাহলে সভা সমিতি সমাবেশ করা, যে কোনো রাজনৈতিক দলে যোগদান করার অধিকার কিন্তু আমাদের আছে। রাজনৈতিক সংগঠন করার অধিকার মানুষ হিসেবে আমরা পেয়েছি। কেননা এগুলো কী রাইট? এগুলো হচ্ছে পলিটিক্যাল রাইটস। আইসিসিপিআর যেগুলো, সেখান থেকে আমাদের মৌলিক অধিকারে সেটা ঠাঁই পেয়েছে 3য় ভাগে সংবিধানের। ফলে আমরা এগুলো পারি। তাহলে আগামী দিন যদি তথ্য পাওয়ার অধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, গোপনীয়তা, তারপর ভোক্তার অধিকার, এগুলোকে যদি মৌলিক অধিকারের জায়গায় ঠাঁই দেয়া হয় এবং একটা সময় ধরে এটা চলমান থাকে, আমরা একটা সময় পর দেখব যে আমাদের সমাজটা বদলে গিয়েছে। যে বদলের জন্যে, যে পরিবর্তনের জন্যে আজকের এই প্রচেষ্টা, যে পরিবর্তনের জন্য এই তারুণ্যের যে অগ্রযাত্রা, তরুণরা যে এত হাজার হাজার তরুণ প্রাণ দিয়েছে, এইগুলোর সফলতা কিন্তু এই সকল পরিবর্তনের মাধ্যমেই আসতে পারে। তারপর আরও আছে বিজ্ঞানের অধিকার। কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, বিজ্ঞানকেও আমাদের মৌলিক অধিকারের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা চিন্তা করতে পারি, এগুলো আসলে বাস্তবায়িত হলে আমরা কেমন একটা আমূল পরিবর্তন ঘটবে আমাদের সমাজে।
তারপর ভবিষ্যৎ প্রজন্মের অধিকার। চিন্তা করা যায় না, ভবিষ্যৎ প্রজন্মের অধিকারটাকেও মৌলিক অধিকার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে শিশু পৃথিবীতে আসেনি, যে প্রজন্ম এখনো আসেনি, তার যে অধিকার হবে সে যেন ভালোভাবে বাঁচতে পারে, সেটার জন্য কোনো একটা আজকের কাজ যদি আজকে না হোক, আগামী দিনের জন্যে ক্ষতির কারণ হয়, সেটাও যেন করা না যায়, বা যে কাজটা আজকে না হোক আগামী দিনের জন্য করা প্রয়োজন, সেটাও যেন করতে বাধ্য করা যায় রাষ্ট্রকে। সেই জন্যে এই অধিকারটাকেও মৌলিক অধিকারে ঠাঁই দেওয়ার প্রস্তাবনা আনা হয়েছে। আমরা আগামী দিন এইসব অধিকারগুলো নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তবে আজকে আমরা জানলাম যে আমাদের এই যে নতুন প্রস্তাবনা, আমাদের সংবিধান সংস্কারের যে কমিটি, তারা যে প্রস্তাবনা জমা দিয়েছে, তার মধ্যে যেসব অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঠাঁই দেওয়া হয়েছে, সেগুলো আমাদের জন্য কত চমকপ্রদ হতে যাচ্ছে। যদি সেগুলো বাস্তবায়িত হয়, তাহলে সেটা আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটা নিয়ে কিছুটা বোঝার চেষ্টা করলাম। এবং আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া উচিত। যদিও আমরা বলি, আমরা কথায় কথা বলে থাকি বাঙালি এখন অনেক সচেতন, বাঙালি অনেক কিছু বোঝে। আমি নিজে ফিল করি আসলে কথাটা সব ক্ষেত্রে সত্যি না। আমরা সচেতন, কিন্তু কোন কোন জায়গায় সচেতন হওয়া উচিত দরকার আমরা সেগুলো বুঝি না, আমরা সেগুলোর দিকে যাই না, আমরা গভীরে প্রবেশ করি না, আমরা আমার দেশের আইন সম্পর্কে জানার চেষ্টা করি না। অথচ আমরা জানি যে একটা আইন আছে, যে কোনো ব্যক্তি আইন জানে না, এটা কিন্তু কোথাও কোনো এক্সকিউজ হিসেবে দাঁড় করানো যায় না যে আমি তো আইনটা জানি না। অর্থাৎ রাষ্ট্র ধরে নেয় যে সকল নাগরিক সকল আইন জানে। তাহলে আমার যে প্রধান আইন সংবিধান, সেখানে যে প্রধান অংশ আমার মৌলিক অধিকার কি, সেগুলো সম্পর্কে আমার একটা সচেতনতা থাকা একান্ত প্রয়োজন। আসুন আমরা আশা করি এবং প্রত্যাশা করি এবং নিজের জায়গা থেকে সচেষ্ট হই যেন আগামী দিন যে সকল অধিকারের কথা এই প্রস্তাবনায় বলা হয়েছে, সে সকল অধিকার যেন এই সমাজে বাস্তবায়িত হয় এবং সেগুলো যেন আমাদের সংবিধানে ঠাঁই পায়। সেই ক্ষেত্রে আমরা সকলেই নিজের জায়গা থেকে সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।